আচ্ছা, আজকে আমরা তোমাদের ক্লাস 12 এর ম্যাথের সিলেবাসে রৈখিক প্রোগ্রাম বিধি বা লিনিয়ার প্রোগ্রামিং বলে যে চ্যাপ্টারটি আছে সেটি নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে আজকের ক্লাসে আমি যে অংশটা আলোচনা করব সেটা জিস্ট করে আগে বলে দিই যে প্রথমত লিনিয়ার প্রোগ্রামিং কি জিনিস বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটি কীরকম দেখতে হয় সেটা একটা সূচনা দেব এবং তারপরে একটা এলপিবি বা রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যার যে কিছু কিছু পার্ট আছে বা কিছু কিছু টার্ম সেখানে ইউজ করা হবে সেইগুলির একটা ছোট করে সংজ্ঞা দেব। তারপরে আমরা যেটা আলোচনা করব দুটি উদাহরণ দেব, যাতে উদাহরণগুলি কিসের না, তার আগে বলে দিই যে তোমাদের এই চ্যাপ্টারে দু ধরনের অঙ্ক সাধারণত আসে। একটা হচ্ছে যে তোমাদের একটা সমস্যা তুলে দেবে, যে বলবে সেই সমস্যাটি রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যা তৈরি করো, অর্থাৎ সেটাকে গাণিতিক রূপ দাও, এটা একটা। তো সেই সংক্রান্ত দুটি উদাহরণ আজকে আলোচনা করব। আর এরপরে সেকেন্ড পার্ট একটা আছে যেটা আমি পরের ক্লাসে বলবো, সেটা হচ্ছে যে এই রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যা দেওয়া থাকলে সেটাকে কি করে সমাধান করতে হয়। তার অনেক মেথড আছে, তার মধ্যে তোমাদের সিলেবাসে শুধুমাত্র গ্রাফিক্যাল মেথডটাই আছে। সুতরাং গ্রাফিক্যাল পদ্ধতিতে কি করে একটা রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যা বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা সংক্ষেপে এলপিপি বলে আমি এটাকে ইউজ করব বারবার, তো সেই এলপিপি একটা দেওয়া থাকলে সেটাকে কি করে গ্রাফিক্যাল পদ্ধতিতে সমাধান করবে সেটা আমি পরের ক্লাসে আলোচনা করব। তাহলে প্রথমেই আসা যাক যে লিনিয়ার প্রোগ্রামিংটা কি জিনিস। তো প্রথমত বলে রাখি যে এই যে লিনিয়ার প্রোগ্রামিং বা রৈখিক প্রোগ্রাম বিধি, এটি আমাদের দৈনন্দিন জীবনে আজকাল বহু ক্ষেত্রে ভীষণভাবে ব্যবহার করা হচ্ছে। মূল যেসব জায়গাগুলোতে ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে এবং বাণিজ্যিক ক্ষেত্রে। অর্থনৈতিক বা বাণিজ্যিক ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলি প্রতিনিয়ত তৈরি হচ্ছে সেগুলোর সমাধান করার ক্ষেত্রে এই রৈখিক আচরণবিধি বা লিনিয়ার প্রোগ্রামিংটা ব্যবহার করা হয়। তো এখন এই বাণিজ্যিক বা অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যাগুলো কিরকম ধরনের থাকে না, সেখানে যে সমস্যাগুলো তৈরি হয় সেটা হচ্ছে যে দুটি বা তিনটি বা চারটি বা অসংখ্য বিভিন্ন রকমের সম্পদ দিয়ে দেওয়া হয়। একটা সিচুয়েশন তৈরি হয়, সেখানে একটা সমস্যা ক্রিয়েট করা হয় এবং তোমার কাছে বিভিন্ন রকম সম্পদ দিয়ে দেওয়া থাকে। এবার সেই সম্পদগুলির মধ্যে কোন সম্পদটি কতটা পরিমাণে তুমি ব্যবহার করবে সেটা তোমাকে নির্ধারিত করতে হয় এবং সেই মতো প্ল্যান করে যে আমি কোন সম্পদ কতটা প্রয়োগ করব বা কতটা ইউজ করব সেটার একটা সঠিক পরিকল্পনা তৈরি করে আমাকে কি করতে হয় না, যে সমস্যাটা তৈরি হয় তার সবচেয়ে ভালো সমাধান করা হয়। আমাকে মনে করো কোনো একটা সমস্যার ক্ষেত্রে 5টি সম্পদ দিয়ে দিয়েছে, এবার আমাকে সেই মতো প্ল্যান করতে হবে, যে একটা পরিকল্পনা করতে হবে যে আমি কোন সম্পদ কতটা পরিমাণে ইউজ করব যাতে করে আমার সেই সমস্যাটা সবচেয়ে ভালো সমাধান হবে। সবচেয়ে ভালো সমাধান বলতে না, যেখানে কোনো একটা সমস্যা বলতে কোনো একটা খরচের ব্যাপার থাকে, তখন আমাকে হিসাব করতে হবে এমনভাবে সম্পদগুলো ব্যবহার করব যাতে করে আমার খরচটা সবচেয়ে কম হয়। আর যদি কোনো একটা সমস্যার ক্ষেত্রে আমার একটা আয়ের ব্যাপার থাকে বা সেখান থেকে কিছু পাওয়ার ব্যাপার থাকে, তখন আমাকে হিসাব করতে হবে যে সম্পদগুলোকে এমনভাবে নিতে হবে যাতে করে আমার আয়টা সর্বাধিক হয় বা লাভটা সর্বাধিক হয় বা সেখান থেকে সবচেয়ে বেশি জিনিস আমি পেতে পারি। ঠিক আছে? তো এই ধরনের সমস্যাগুলির ক্ষেত্রে আমরা ওই যে টোটাল সমস্যাটাকে গাণিতিক আকারে নিয়ে আসি। গাণিতিক আকারে নিয়ে চলে এলে যে জিনিসটা আমরা পাই সেটাকে বলা হয় রৈখিক প্রোগ্রাম বিধি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যা। বোঝা গেল? যেমন একটা উদাহরণ দিই, মনে করো যে একটা উৎপাদন শিল্প তৈরি হতে চলেছে তোমার এলাকায়। অনেকটা ফাঁকা জমি আছে, সেখানে কিছু মানুষ ঠিক করলেন যে তারা একসাথে মিলে একটা উৎপাদন শিল্প গড়ে তুলবেন। তা শুধুমাত্র উৎপাদন শিল্প গড়ে তুলবো এটা চিন্তা করলেই তো আর শিল্পটা তৈরি হবে না। তার জন্য আমাকে দেখতে হবে যে প্রথম যেটা দেখতে হবে যে আমার কাছে কত টাকা পুঁজি আছে যেটা নিয়ে আমি সেই শিল্প তৈরি করার পথে এগোবো। ঠিক আছে?
তাহলে প্রথম যেটা আসে যে এই যে আমি বললাম যে একটা সমস্যা বাণিজ্যিক ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় যেখানে কিছু সম্পদ দেওয়া থাকে সেটা ব্যবহার করে আমার সমস্যার সমাধান করতে হবে। তাহলে প্রথম এই যে আমি একটা উৎপাদন শিল্প তৈরি করতে চলেছি, তার জন্য আমার যে সম্পদগুলো দেওয়া আছে, প্রথম যেটা সম্পদ দেওয়া আছে সেটা হচ্ছে মূলধন। এরপর নেক্সট কি সম্পদ আসে না, আমার কতটা জমি আমি পাচ্ছি, সর্বাধিক কতটা জমি পাচ্ছি, পুরোটাই যে আমি নেব তার কোনো মানে নেই, আমি কতটা জমি পাচ্ছি। তাহলে নেক্সট আরেকটা সম্পদ আসে সেটা হচ্ছে জমি। নেক্সট কি আসে, শ্রমিক। শ্রমিক ছাড়া তো কোনো কাজই হবে না, যে কতজন মানুষকে আমি কাজে নিয়োগ করতে পারবো। আমার যদি প্রয়োজন হয় 100 জন লোক, আমি কি 100 জন পাবো সেখানে? তার কোনো গ্যারান্টি নেই, পেতেও পারি নাও পেতে পারি। সুতরাং শ্রমিক। নেক্সট আসে একটা শিল্প গড়ে তোলার জন্য কাঁচা মাল। তো এই ধরনের বিভিন্ন রকম সম্পদ অ্যাভেলেবেল থাকে আমাদের চারধারে। এবার আমাকে কি করতে হবে না, এই যে সম্পদগুলি সবকটি কিন্তু লিমিটেড, সবকটাই হচ্ছে সীমিত। মূলধন আমার সীমিত, আমি যত খুশি টাকা ব্যয় করতে পারবো না, আমার কাছে যতটা মূলধন আছে সেটা নিয়েই আমাকে নামতে হবে। জমির পরিমাণ সীমিত, শ্রমিক সীমিত, প্রতিটা জিনিসই সীমিত। তাহলে কিছু সংখ্যক সীমিত পরিমাণের সম্পদ আমাকে দেওয়া থাকবে। এবারে আমাকে একটা সুষ্ঠু পরিকল্পনা করতে হবে যে আমি কোন সম্পদটি কতটা পরিমাণে ব্যবহার করব, করে আমার শিল্পটা গড়ে তুলবো, যাতে করে আমার এই শিল্প তৈরি করতে গিয়ে উৎপাদন ব্যয়টা সবচেয়ে কম হয়। কারণ কেউই চাইবে না যে আমি একটা জিনিস বানাবো বেশি খরচ হচ্ছে, সবাই চাইবে যে যত কম খরচে আমি ভালো জিনিস বানাতে পারি। তাহলে আমার এখানে টার্গেটটা হবে কি না, আমার উৎপাদন ব্যয়টা সর্বনিম্ন করা। সেই উৎপাদন ব্যয় সর্বনিম্ন করার জন্য আমাকে কি করতে হবে না, আমার প্রাপ্ত এই যে সম্পদ, সেটাকে আমাকে একটা পরিকল্পনা তৈরি করতে হবে। সেই পরিকল্পনা মাফিক এদেরকে খরচ করতে হবে, করে আমাকে উৎপাদন ব্যয় সর্বনিম্ন করে সেই শিল্পটা গড়ে তুলতে হবে। তো এটা হচ্ছে একটা সমস্যা। এই সমস্যাটাকে আমি যদি গাণিতিক আকারে সাজাতে পারি, তখন সেটা হয়ে যাবে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এবং গাণিতিক আকারে সাজিয়ে গ্রাফিক্যাল পদ্ধতিতে বা অন্য যে কোনো পদ্ধতিতে সেটাকে আমি সমাধান করব, করে আমি বলে দিতে পারবো যে হ্যাঁ, তুমি এত মূলধন নিয়ে নামো, ম্যাক্সিমাম এতজন শ্রমিককে কাজে লাগাও, ম্যাক্সিমাম এত একর জমি ইউজ করো, কাঁচামালের দাম একরকম আছে, জমির দাম একরকম, আমি যত সস্তায় খুঁজি না কেন আমি তো পাবো না, জমির দাম নির্দিষ্ট, সুতরাং সেই হিসেবে আমাকে এত পরিমাণ জমির বেশি নেওয়া যাবে না। এইগুলো হিসাব করে আমি উৎপাদন ব্যয়টাকে কমাতে পারবো। ঠিক আছে? তো এই হচ্ছে এই ধরনের সমস্যাগুলোকে আমরা এই এলপিবির মাধ্যমে সমাধান করে থাকি। এখন এই যে একটা এলপিবি, আমি সংক্ষেপে এখানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে আমি এলপিবি দিয়ে ডিনোট করছি, কারণ নামটা যেহেতু অনেকটা বড়। এই একটা এলপিবি যখন আমরা এরপরে শিখবো যে কিভাবে আমি একটা এরকম দৈনন্দিন সমস্যা যদি আমাকে প্রশ্নে দিয়ে দেয়, সেটাকে একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের আকারে কি করে গাণিতিক আকারে প্রকাশ করবো বা সাজাবো। তো সেটা সাজাতে গিয়ে কিছু কিছু টার্ম আমাদের আসবে, যেগুলো আমাদের সামান্য একটু জেনে রাখা দরকার। প্রথম টার্ম যেটা আসবে সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী চল। সিদ্ধান্ত গ্রহণকারী চল বা যেটাকে বলা হয় ডিসিশন ভ্যারিয়েবল। ডিসিশন ভ্যারিয়েবল কি জিনিস, এই যে বিভিন্ন সম্পদের কথা বললাম, এদের পরিমাণ তো লিমিটেড, এরাই হচ্ছে ডিসিশন ভ্যারিয়েবল। এরাই ঠিক করে দেবে যে যে কোন পথে গেলে আমার উৎপাদন ব্যয়টা সর্বনিম্ন হবে, বা আমার সমস্যাটার একটা সবচেয়ে ভালো সমাধান পাওয়া যাবে কোন পথে গেলে। সুতরাং এরা হচ্ছে আমার ডিসিশন ভ্যারিয়েবল। অঙ্কের ক্ষেত্রে এই ডিসিশন ভ্যারিয়েবলকে আমরা স্মল এক্স ওয়াই জেড ইত্যাদি দিয়ে ডিনোট করে থাকব। এটা গেল 1 নম্বর। নেক্সট হচ্ছে বিষয়াত্মক অপেক্ষক বা অবজেক্টিভ ফাংশন। বিষয়াত্মক অপেক্ষক বা অবজেক্টিভ ফাংশন। বিষয়াত্মক অপেক্ষক বা অবজেক্টিভ ফাংশন কি? অবজেক্টিভ মানে আমাদের অবজেক্টটা কি, আমাদের উদ্দেশ্যটা কি?
যে আমাদের উদ্দেশ্য হচ্ছে উৎপাদন ব্যয়টাকে সর্বনিম্ন করা। তাহলে এই যে আমরা একটা উদাহরণের কথা আলোচনা করলাম এতক্ষণ, তাহলে সেখানে আমাদের অবজেক্টিভ ফাংশন কোনটা বা বিষয়াত্মক অপেক্ষক কোনটা? না, উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়টা হচ্ছে আমাদের এখানে অবজেক্টিভ ফাংশন। এটি কার অপেক্ষক? না, এটি এই যে ডিসিশন ভ্যারিয়েবল যেগুলো এক্স ওয়াই জেড এদের নিয়ে তৈরি একটা অপেক্ষক। কিরকম অপেক্ষক? রৈখিক অপেক্ষক। এখানে যা কিছু হবে সবই রৈখিক, কারণ রৈখিক প্রোগ্রাম বিধি বলা আছে, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এখানে সবই রৈখিক। হ্যাঁ, এক ধাপের বেশি হবে না। তো তাহলে বিষয়াত্মক অপেক্ষক হচ্ছে আমাদের এখানে উৎপাদন ব্যয়, অর্থাৎ যেটা মান আমরা সর্বাধিক বা সর্বনিম্ন বার করতে চলেছি সেটা হচ্ছে আমাদের রৈখিক, সেটা হচ্ছে আমাদের বিষয়াত্মক অপেক্ষক। এবং সেটা কার অপেক্ষক? এই সমস্ত চলরাশিগুলি দিয়ে তৈরি একটি অপেক্ষক। এবার আসা যাক বাধা গোষ্ঠী। বাধা গোষ্ঠী বা কনস্ট্রেন্টস। বাধা গোষ্ঠী কি? বাধা গোষ্ঠীটা কি জিনিস? না, এই যে একটা সমস্যা আমরা সমাধান করতে চলেছি, যে আমাদের একটা নতুন শিল্প তৈরি হতে চলেছে, তার উৎপাদন ব্যয়টা সবচেয়ে কম করা, সেটা করতে গেলে আমাদের অনেক বাধা আসবে। কিরকম বাধা? যেমন ধরো জমির পরিমাণ আমার লিমিটেড, আমাকে বেঁধে দিয়েছে যে এত একরের বেশি জমি তোমরা পাবে না, বা তোমার এত টাকার বেশি তুমি খরচ করতে পারবে না, কারণ আমার মূলধন লিমিটেড, ফিক্সড, যে আমার এত টাকা মূলধন আছে। এগুলো হচ্ছে সব বাধা। তোমার ডিসিশন নিতে গেলে তোমাকে এই বাধাগুলো অতিক্রম করতে হবে, যে এই বাধাগুলোকে মেনে চলে যে হ্যাঁ আমার মূলধন এর চেয়ে বেশি বাড়ানো যাবে না, কি এতজনের বেশি শ্রমিক আমি ব্যবহার করতে পারবো না, কি এত একর জমির বেশি আমি নিতে পারবো না শিল্প তৈরি করার জন্য। এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা বাধা বা কনস্ট্রেন্ট, এগুলোকে একসাথে বলা হয় বাধা গোষ্ঠী। এটা একটা পয়েন্ট। আর নেক্সট আর 4 নম্বর পয়েন্ট একটা যেটা এলপিপিতে, সেটা হচ্ছে যে এই যে ডিসিশন ভ্যারিয়েবলস বা সিদ্ধান্ত গ্রহণকারী যে চল, এগুলো সবসময় ঋণাত্মক হয়, কোনো সময় ঋণাত্মক হয় না। এই যে সিদ্ধান্ত গ্রহণকারী চল, সিদ্ধান্ত গ্রহণকারী চলগুলি ঋণাত্মক হবে না। অর্থাৎ একটা এলপিপি ভালো করে জানতে গেলে এই কয়েকটা জিনিস তোমাকে একটু মাথায় রাখতে হবে। এক হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী চল বা ডিসিশন ভ্যারিয়েবল কোনগুলো, অনেক সময় শর্ট কোশ্চেন আসতে পারে এগুলো থেকে। বিষয়াত্মক অপেক্ষক কোনটি, তোমাকে একটা এলপিপি দিয়ে বললো এর মধ্যে থেকে বিষয়াত্মক অপেক্ষক কোনটি উল্লেখ করো। তাহলে কোনটাকে বিষয়াত্মক অপেক্ষক বা অবজেক্টিভ ফাংশন কোনটাকে বলে সেটা যদি না জানা থাকে আমি ওটাকে চিহ্নিত করতে পারবো না। নেক্সট হচ্ছে বাধা গোষ্ঠী কোনগুলি। আর সিদ্ধান্ত গ্রহণকারী চলগুলি কিন্তু কোনোটাই ঋণাত্মক হয় না এক্ষেত্রে। যেমন স্বাভাবিক যে জমির পরিমাণ কখনো ঋণাত্মক হতে পারে না, বা শ্রমিক সংখ্যা ঋণাত্মক হতে পারে না, ইত্যাদি। তো এই গেল মোটামুটি একটা এলপিপির ইন্ট্রোডাকশন। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা প্রবলেম নেব, নিয়ে সেটাকে কিভাবে এলপিপির আকারে উপস্থাপন করা যায়, তার প্রসিডিওরটা কি সেইটা দেখব। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে একটা অঙ্ক টুকেছি করে দেখানোর জন্য। যে অঙ্কটাতে বলা আছে এক ব্যবসায়ী কাঠের চেয়ার ও টেবিলের ব্যবসা শুরু করলেন। একজন ব্যবসায়ীর কথা বলা আছে, যিনি ঠিক করলেন যে তিনি একটি দোকান খুলবেন যাতে তিনি কাঠের চেয়ার এবং টেবিল বিক্রি করবেন। আমি পুরো ভাষায় না লিখে আমি সংক্ষেপে ডেটাগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো প্রথম আছে যে তার সর্বাধিক মূলধন আছে 50,000 টাকা। অর্থাৎ তিনি যে ব্যবসাটাতে নামছেন বা কাঠের চেয়ার টেবিলের ব্যবসা শুরু করতে চলেছেন, তাতে তার মূলধন সর্বাধিক যেটা তিনি ইনভেস্ট করতে পারবেন সেটি হচ্ছে 50,000 টাকা। আর কি আছে, একটি চেয়ার, অর্থাৎ প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য 500 টাকা। অর্থাৎ তিনি যে অন্য জায়গা থেকে চেয়ার টেবিলগুলো কিনে আনবেন, এনে বিক্রি করবেন, তো প্রতিটি চেয়ার তাকে কিনতে হবে 500 টাকা করে, এবং প্রতিটি চেয়ারে তিনি লাভ করবেন 75 টাকা। এটা তিনি ঠিক করেছেন যে 500 টাকা করে প্রতিটি চেয়ার তিনি কিনবেন এবং প্রতিটি চেয়ারে 75 টাকা করে লাভ করবেন বিক্রি করার পর। আর প্রতিটি টেবিলের ক্রয় মূল্য 2,500 টাকা। অর্থাৎ প্রতিটি টেবিল তিনি 2,500 টাকা দামে কিনবেন এবং
সেগুলি বিক্রি করার সময় লাভ করবেন 250 টাকা করে। আর কি সম্পদ বা আর কি শর্ত দেওয়া আছে না, তিনি যে দোকান ঘরটি নিয়েছেন বা যেখানে তার এই মালপত্রগুলি রাখবেন চেয়ার টেবিলগুলি, সেখানে যে জায়গাটি পড়ে আছে তাতে সর্বাধিক 60টি চেয়ার টেবিল রাখা যাবে, সেরকমই জায়গা তার কাছে বর্তমান আছে ফাঁকা জায়গা, যে চেয়ার টেবিল মিলিয়ে মোট 60টি তিনি রাখতে পারবেন, তার বেশি রাখতে পারবেন না। তো এই সমস্ত প্রতিবন্ধকতা বা এই সমস্ত শর্তাবলী আরোপ করা আছে। আমাদের কি বার করতে হবে না, কতগুলি চেয়ার টেবিল কিনলে তার লাভ সর্বাধিক হবে। ঠিক আছে, তাহলে আমাদের কিছু কিছু শর্ত দেওয়া আছে। কি কি শর্ত দেওয়া আছে না, মূলধনের পরিমাণ দেওয়া আছে, প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য এবং লাভের পরিমাণ দেওয়া আছে, প্রতিটি টেবিলের ক্রয় মূল্য এবং তার লাভের পরিমাণ দেওয়া আছে, টোটাল যতটা জায়গা খালি পড়ে আছে তাতে ম্যাক্সিমাম কতগুলি চেয়ার টেবিল রাখতে পারবেন সেটা বলা আছে। এত কিছুর পরে যেটা আমাদের সমস্যা সেটা হচ্ছে যে কতগুলি চেয়ার এবং কতগুলি টেবিল কিনে উনি যদি ব্যবসায় নামেন যাতে করে ওনার লাভ সর্বাধিক হবে। দেখা যাক, তাহলে এই অঙ্কটি যদি তোমাদের বলে দেয় যে এরকম একটা প্রশ্ন দিয়ে দিল, দিয়ে তারপর লিখে দিল যে প্রদত্ত সমস্যাটি রৈখিক প্রোগ্রাম বিধি রূপটি নির্মাণ করো, অর্থাৎ এর করেসপন্ডিং যে এলপিপিটা, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা, সেটা তোমাদের তৈরি করতে হবে। কিভাবে করবে দেখো, কি কি বার করতে দিয়েছে প্রশ্নে, কি কি আছে, কতগুলি চেয়ার আর কতগুলি টেবিল কিনতে হবে। তাহলে প্রথমেই করবে যে ধরি টি চেয়ার এবং টি টেবিল কিনতে হবে, এটা ধরে নিলাম। তাহলে এই যে টি চেয়ার এবং টি টেবিল, হ্যাঁ, এই এক্স আর ওয়াই এরা হচ্ছে আমার এখানে কি বলে ডিসিশন ভ্যারিয়েবলস বা সিদ্ধান্ত গ্রহণকারী চল। হ্যাঁ, যে কতগুলি চেয়ার আর কতগুলি টেবিল কিনবো তার উপর নির্ভর করছে যে আমার লাভ কতটা হবে। বোঝা গেছে? তাহলে আমার এখানে এই যে আমি বলেছিলাম একটা এলপিপির ক্ষেত্রে কয়েকটা টার্মের কথা বলেছিলাম। প্রথম যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণকারী চল। এখানে এক্স আর ওয়াই এই দুজন হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী চল। বোঝা গেল? এখন যেহেতু এক্সটা হচ্ছে চেয়ারের সংখ্যা আর ওয়াইটা হচ্ছে টেবিলের সংখ্যা, তাহলে প্রথমেই তোমাকে লিখে দিতে হবে অতএব x greater equal to 0, y greater equal to 0, number 1। কারণ চেয়ারের সংখ্যা বা টেবিলের সংখ্যা ঋণাত্মক হতে পারে না। ওখানে বলা ছিল, প্রথমেই তোমাদের বলেছিলাম যে এই সিদ্ধান্ত গ্রহণকারী চলগুলি ঋণাত্মক হবে না। নেক্সট আছে হচ্ছে, এবার দেখো আমাকে কি বার করতে হবে, লাভ সর্বাধিক হবে। তাহলে লাভের পরিমাণ কত হবে, লাভটাকে আমি z দিয়ে ডিনোট করছি। একটি চেয়ারে লাভ হয় 75 টাকা, তাহলে টি চেয়ারে লাভ হবে 75x প্লাস y খানা টেবিল আছে, প্রতিটা টেবিলে লাভ 250 টাকা, তাহলে 250y, এটা হচ্ছে আমার লাভের পরিমাণ। এই যে z, এটাই হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন, অর্থাৎ যেটার আমার সর্বাধিক বা সর্বনিম্ন মান বার করতে হবে, সেই ফাংশনটা বা সেই অপেক্ষকটা যেটার ম্যাক্সিমাম বা মিনিমাম আমাকে বার করতে হবে এই সমস্যায়। তাহলে এটা হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন গেল। এবার হচ্ছে যে নেক্সট ছিল দেখো বাধা গোষ্ঠী। বাধা গোষ্ঠী কোনগুলি, এবার বাধা, এটাকে আমি নাম্বার 2 দিলাম। এবার বাধা গোষ্ঠী কোনগুলি, বাধা গোষ্ঠী হচ্ছে প্রথম হচ্ছে দেখো সর্বাধিক মূলধন বলা আছে 50,000 টাকা। তাহলে আমি যদি এক্স খানা চেয়ার কিনি তাহলে কিনতে কত খরচ হবে, 500x, আর টেবিল ওয়াই খানা কিনতে আমার খরচ হবে 2500y। এটা 50,000 এর সমান বা তার থেকে ছোট হতে হবে, ঠিক আছে? বা সেটাকে যদি সিম্পলিফাই করি তাহলে হবে x প্লাস
5y less equal to 100। তাহলে এটা গেল আমার একটা বাধা। এই বাধা গোষ্ঠীগুলো কিন্তু এরকম সমীকরণ বা অসমীকরণের আকারে থাকে অঙ্কে। তো x plus 5y is less equal to 100। আর কি বাধা আছে? আর দেখো সর্বাধিক 60টি চেয়ার টেবিল রাখার মতো জায়গা আছে। তার মানে আমি যতগুলো চেয়ার আর টেবিল কিনি না কেন টোটাল নাম্বারটা হবে 60 বা তার কম। তাহলে x plus y less equal to 60, এটা হচ্ছে নাম্বার 4। তাহলে এই জিনিসগুলো আমি এখান থেকে গাণিতিক পদ্ধতিতে বা গাণিতিক আকারে যদি উপস্থাপন করি তাহলে এই জিনিসগুলো পেলাম। এবার এগুলোকে যদি সাজিয়ে লিখতে হয়, এগুলোকে সাজিয়ে লিখলে তবেই সেটা প্রদত্ত বা যেটা প্রয়োজন সেই রৈখিক প্রোগ্রামবিধি রূপটি আমরা পাবো। সাজিয়ে লিখবে কিভাবে না, এরপরে লিখবে যে অতএব z equal to 75x plus 250y, এই যে z যেটা পেয়েছিলাম এখানে সেটাকে নিচ্ছি, এর চরম মান নির্ণয় করো। আমাকে তো এটার সর্বাধিক লাভ বার করতে হবে, তাহলে এর চরম মান নির্ণয় করতে হবে। তাহলে লিখে দিলাম চরম মান নির্ণয় করো, যেখানে বাধা গোষ্ঠীগুলি কি কি? x plus y less equal to 60, এই যে এখানে পেয়েছিলাম, আর এটা x plus 5y less equal to 100 এবং x greater equal to 0, y greater equal to 0 দিয়ে নিচে লিখে দেবে এটি হলো প্রদত্ত সমস্যার রৈখিক আচরণ রৈখিক প্রোগ্রাম বিধি রূপ। z equal to this এর চরম মান নির্ণয় করো, যেখানে বাধা গোষ্ঠী হলো x plus y less equal to 60, x plus 5y less equal to 100 যেটা এখান থেকে পেলাম, এবং x greater equal to 0, y greater equal to 0। এটি হলো প্রদত্ত সমস্যার রৈখিক প্রোগ্রাম বিধি রূপ। এটা হলো কমপ্লিট সলিউশন, যে যদি তোমাদেরকে রৈখিক প্রোগ্রাম বিধি রূপটি তৈরি করতে দেয় তাহলে এইভাবেই করতে হবে। ঠিক আছে, আমি আরো একটি সমস্যা তোমাদের বোর্ডে টুকে সেটা তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো আমি আরেকটা সমস্যা এখানে লিখেছি, এটাও আমি সংক্ষেপে লিখেছি, পুরোটা ডিটেলস ভাষায় আমি লিখিনি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা খাদ্য সংক্রান্ত একটা সমস্যার কথা বলা আছে। সুষম পুষ্টিযুক্ত আহার একটা মানুষের জন্য যে প্রয়োজন সেই সংক্রান্ত একটা সমস্যা। কি বলা আছে? দু রকম খাদ্যের কথা বলা আছে, একটা হচ্ছে F1 খাদ্য, একটা হচ্ছে F2 খাদ্য। একটা হচ্ছে F1 খাদ্য আর একটা হচ্ছে F2 খাদ্য। F1 খাদ্য সংক্রান্ত কি কি তথ্য দেওয়া আছে না, প্রতি কেজি F1 খাদ্যে ভিটামিন A থাকে 6 একক, ভিটামিন B থাকে 7 একক। আর কি দেওয়া আছে? প্রতি 1 কেজি F1 খাদ্যের দাম 12 টাকা। F2 খাদ্যের ক্ষেত্রে কি দেওয়া আছে? প্রতি কেজিতে ভিটামিন A থাকে 8 একক, ভিটামিন B থাকে 12 একক, আর প্রতি কেজি F2 খাদ্যের দাম 20 টাকা। এবার বলছে যে একজন লোকের দৈনিক খাদ্যের পরিমাণে অন্তত 100 একক ভিটামিন A এবং অন্তত 120 একক ভিটামিন B থাকা প্রয়োজন। সুষম আহার তৈরি করতে গেলে একজন লোকের দৈনিক খাদ্যের পরিমাণে অন্তত 100 একক ভিটামিন A আর 120 একক ভিটামিন B থাকা প্রয়োজন। এবার বলছে যে এখন F1 এবং F2 এই দু রকম খাদ্য কি কি পরিমাণে মেশালে যে মিশ্র খাদ্য যেটা তৈরি হবে তাতে একজন লোকের দৈনিক ভিটামিনের যে চাহিদা সেটা মিটে যাবে, অথচ সেই খাদ্যের জন্য তার দামও পড়বে সবচেয়ে কম। অর্থাৎ সবচেয়ে কম খরচে আমি কিভাবে একটা মিশ্র খাদ্য তৈরি করব, সুষম খাদ্য, যাতে করে আমার ভিটামিন A এবং ভিটামিন B এর চাহিদা পূরণ হয়
তার জন্য F1 ধরনের খাদ্য কতটা নেব আর F2 ধরনের খাদ্য কতটা নেব সেটা বার করতে দিয়েছে। তাহলে দেখো, তাহলে আমি ধরে নিতে পারি যে ধরি x কেজি F1 খাদ্য এবং y কেজি F2 খাদ্য মিশিয়ে মিশ্র খাদ্য তৈরি করলাম। তাহলে এই x আর y হয়ে যাবে আমার সিদ্ধান্তকারী চল। যে আমি ধরি x কেজি F1 খাদ্য আর y কেজি F2 খাদ্য নিয়ে আমি মিশ্র খাদ্য তৈরি করলাম। তাহলে প্রথমেই আমি বলে দিতে পারি x greater equal to 0 আর y greater equal to 0। কেন না, খাদ্যের পরিমাণ, x টা হচ্ছে খাদ্যের পরিমাণ ও y টাও খাদ্যের পরিমাণ, এরা ঋণাত্মক হতে পারে না। সেজন্য আমি প্রথমে লিখে দিলাম x greater equal to 0 আর y greater equal to 0। এবার আমার অবজেক্টিভ ফাংশন কোনটা না, খাদ্যের খরচ, সেটাকে আমাকে কমাতে হবে। তো খাদ্যের খরচ খাদ্যের দাম সেটাকে z দিয়ে লিখলাম। এখন F1 খাদ্য x কেজি কিনছি আর F2 খাদ্য y কেজি কিনছি, তাহলে কত খরচ পড়বে না, 1 কেজি F1 এর দাম 12 টাকা, তাহলে 12x প্লাস F2 1 কেজির দাম হচ্ছে 20 টাকা, তাহলে 20y। তাহলে এইটা হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন, যে খাদ্যের দাম, এটাকে সর্বনিম্ন মান বার করতে হবে বা মিনিমাইজ করতে হবে। হয়ে গেল। এবার হচ্ছে বাধা গোষ্ঠী। বাধা গোষ্ঠী কোনগুলি? বাধা গোষ্ঠী হচ্ছে, দেখো এগুলো তো দেওয়া আছে, ঠিক আছে। এবার বলেছে যে দৈনন্দিন লোকের খাদ্যের পরিমাণে অন্তত 100 একক ভিটামিন এ লাগবে আর অন্তত 120 একক ভিটামিন বি লাগবে, তাই তো? তাহলে ভিটামিন এ এর ক্ষেত্রে অন্তত 100 একক ভিটামিন এ লাগবে। তাহলে আমি কতটা পাচ্ছি, x কেজি F1 খাদ্য কিনেছি, তাহলে x কেজি F1 খাদ্য থেকে ভিটামিন এ কতটা পাওয়া যায়, 6 একক করে প্রতি কেজিতে, তাহলে 6x। y কেজি F2 খাদ্য কিনেছি, F2 খাদ্যতে প্রতি কেজিতে ভিটামিন এ থাকে 8 একক, তাহলে 8y গ্রেটার ইকুয়াল টু কত হতে হবে, 100। কেন না, মোট ভিটামিন এর পরিমাণটা 100 বা 100 এর বেশি হতে হবে, এটা বলা আছে। এটা হচ্ছে আমার 3 নম্বর অসমীকরণ। এবার ভিটামিন বি এর ক্ষেত্রে আসো। ভিটামিন বি এর ক্ষেত্রে কি আছে, মিনিমাম 120 একক। তাহলে F1 খাদ্য থেকে কতটা ভিটামিন বি পাবো, x কেজি F1 খাদ্য থেকে না 7x, আর y কেজি F2 খাদ্য থেকে কতটা ভিটামিন বি পাবো না 12y। এটা কত হতে হবে, গ্রেটার ইকুয়াল টু 120। দিস ইজ নাম্বার 4। তাহলে দেখো এখানে এটা পেলাম প্রথমে x গ্রেটার ইকুয়াল টু 0, y গ্রেটার ইকুয়াল টু 0, এটা পেলাম খাদ্যের দাম যেটা ন্যূনতম মান বার করতে হবে, আর তার সাথে এই শর্তগুলি আমরা পেলাম। এইগুলোকে এবার আগের অঙ্কটার মতো যদি সাজিয়ে তোমরা লেখো, তবেই তোমার রৈখিক প্রোগ্রাম বিধির যে রূপটা সেটা চলে আসবে। তো এটা হচ্ছে প্রথম টাইপ অফ প্রবলেম যেটা এই চ্যাপ্টার থেকে আসে। এটা নিয়ে আজকে আলোচনা করলাম। নেক্সট ক্লাসটাতে আমি এরপরে যে গ্রাফিক্যালি কিভাবে এগুলোকে সলভ করবে, যে এটাকে এই আকারটা সাজালে এবার এটা থেকে সমাধানটা কি করে বার করবে, অর্থাৎ x এবং y এর মান কি করে বার করবে, সেইটা আমি পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে।